শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মানবতা সুযোগীন্য ফাউন্ডেশনের দীর্ঘ 2 বছরে আমাদের শরীফ ভাইকে আবারও পেয়েছি। তো আমরা যখন ঠাকুরগাঁও গেছিলাম তখন আমাদের এই শরীফ ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম। তো এখন আবারও আসলাম গাজীপুরে। তো ভাইয়ের আমন্ত্রণে গাজীপুরে আসার পরে তো ওনার সঙ্গে দেখা হচ্ছিল দীর্ঘ 2 বছর পর। তো শরীফ ভাই তো আমাদের গাজীপুর জেলা যে স্কুলটা আছে সেখানকার শিক্ষক। তা আমরা যে 64টা জেলা ভ্রমণের উদ্যোগ নিয়েছি, তো সেই 64টা জেলা ভ্রমণে আমরা এই শরীফ ভাইয়ের এলাকায় আসলাম গাজীপুর। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা জানাই যে 64 জেলার একটা পর্ব হিসেবে গাজীপুরে পদচারণা করেছেন। আপনার সাথে দেখা বোধ হয় সর্বশেষ ঠাকুরগাঁ হয়েছিল সিরাজুল ইসলাম বদর ভাইয়ের প্রোগ্রামে। আমি আজকে খুবই খুশি যে আপনাকে পেয়ে। আজকে আমরা আছি স্যাটেলাইট, গাজীপুর স্যাটেলাইট। এটার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটা একটা পর্যটন এরিয়া। তো যাই হোক, আমি অত্যন্ত আবেগঘন একটা সময়ে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মানবতার সুবিগত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। আপনার সাথে কথা বলছি, এর আগেও কথা বলছি, সময় দিচ্ছি, আপনিও সময় দিচ্ছেন এবং ঠাকুরকে আমরা অনেক ভালো সময় কাটাইছি। তো আজকে আপনি মনে হয় আমাদের কাছ থেকে কিছু জানতে চাইবেন। ইনশাল্লাহ কি আমি বলতে প্রস্তুত। হ্যাঁ, তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা গাজীপুরে যেহেতু আসলাম, তা গাজীপুর নিয়েই আমরা বলি। তা প্রথম প্রশ্ন হচ্ছে গাজীপুরের ঐতিহ্য বিষয়গুলা, মানে কি কি জন্য গাজীপুর ঐতিহ্য, তো সেটার একটু বলুন। তো আমাদের গাজীপুরে যে যে কারণে বিশেষ করে পপুলার একটা অবস্থান বিরাজ করছে সেটা হচ্ছে আপনাদের গাজীপুরে বহু জায়গা টুরিস্টদের জন্য খুব বেশি উন্মুক্ত করা হয়েছে এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল স্পেস। তো ইন্ডাস্ট্রিয়াল স্পেস হিসেবে এখানে কর্মমুখী মানুষের সমাগম খুব বেশি। আমি নিজেও একজন কর্মজীবী মানুষ, শিক্ষক মানুষ। তো শুক্রবার ব্যতীত খুব বেশি সময় পাই না। আমাদেরকে গাজীপুরের মানুষকে খুব কাছ থেকে দেখার জন্য আমি গাজীপুর, শুধু গাজীপুরবাসীকে না, বাংলাদেশের সব মানুষকে বলবো যে আপনারা গাজীপুরের সশরীরে গাজীপুরে আসেন। কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু, যেমন আজকে যদি সময় পাইতাম আপনাকে হারিনাল নিয়ে যেতাম, ধামরাই নিয়ে যেতাম। তো সময় সংকটে এই ঐতিহ্যবাহী গাজীপুর, গাজীপুর বাওয়াল রাজা যাকে বলি আর কি, বাওয়াল রাজার বাড়িতে নিয়ে যেতাম। সময়ের যেতে পারতেছি না। তো পরবর্তীতে ফ্রেন্ডলি আবার আসার জন্য আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। তো আপনার এই কর্মব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তো আসছিলাম এক উদ্দেশ্যে, আর বিশেষ করে আমিও নখ দিতে ভুলে গেছি যে আপনি বলছিলেন যে গাজীপুর আসলে আমাদের সঙ্গে নখ দিতে। তো আপনি আমাদের ভিডিও দেখার পর পরই কমেন্ট করছেন, কমেন্ট দেখার পরেই মেসেঞ্জারে দেখা, এটাই যে ভালোবাসার সম্পর্ক, যে আপনি এই ভালোবাসাটা এখনো ধরে রাখছেন। এই ফাউন্ডেশন করে আমরা যে ভালোবাসা পাচ্ছি, সেটার কারণে আপনি বলছেন যে আসার পরে আপনার সঙ্গে কল করা হয়েছিল, পরে আমরা চলে যাচ্ছিলাম প্রায়। তাই শেষ মুহূর্তে এই ভালোবাসার লক্ষণই কথাটা হয়ে গেল যে একদম শেষ মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে দেখা হয়েছে। তা আমাদের এই 64টা জেলা ভ্রমণের উদ্দেশ্যে কিছু একটা বলবেন যে আমরা কেন 64টা জেলা যাচ্ছি, বা কিসের জন্য, কেন গেলে, মানে কোথায় গেলে এবং 64টার জন্য কী কী করলে আমাদের এই জিনিসটা আরও মানে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট হবে। দেখেন সাইফুল ভাই অত্যন্ত চমৎকার কিছু কোয়েশ্চেন করছেন এবং যেগুলো আমাদের জ্ঞানবহুল প্রশ্ন, এবং উত্তরগুলো হয়তো জ্ঞানবহুল হয় কিন্তু সেটা আপনার মস্তিষ্কের উপর ডিপেন্ডস করবে। কারণ আমি তো এখানে জাজমেন্ট না। তারপরেও আমরা যখন আপনার সাথে সময় কাটাইছি ঠাকুরগাঁ, আমরা সেখানে কিন্তু একটু কষ্ট হলেও অনেক কিছু শিখছি, জানছি, দেখছি। মানবিক সংগঠনের জন্য অনেক কিছু করতে না পারলেও অন্তত পক্ষে যতটুকু আমাদের সামর্থ্যে আছে ততটুকু মিলাই দিয়ে আমরা কাজ করছি, এবং আমাদেরকে মানুষকে যতটা রেসপেক্ট করে সেটা হচ্ছে মানবিক কাজের জন্য। তো সেই সূত্র ধরে আমরা এখন বিভিন্ন প্রফেশনে আছি,
কেউ পলিটিশিয়ান, কেউ কর্মজীবী মানুষ, সব কিছু মিলিয়ে আমরা একটা বিষয় নিয়ে ভাবি, সেটা হচ্ছে মানবিক জগৎ, হিউম্যানিটি ওয়ার্ল্ড। এই হিউম্যানিটি ওয়ার্ল্ডে জার্নি ফর নলেজ, জার্নি ফর নলেজ আপনাকে যদি জার্নি করতেই হবে। এই যে দেখলাম আপনাকে কিছুদিন আগে চট্টগ্রাম গেলেন, অথবা আপনার শক্তিশালী ভলেন্টিয়ার বাইরেকে চট্টগ্রাম পাঠালেন, অথবা নিজে গেলেন। এর অর্থ হচ্ছে শুধু সহযোগিতা করা তাই না, ওইখানে গেলেন, ওই জায়গা সম্পর্কে জানলেন, ওই জায়গার সমস্যা কি দেখলেন, ওই জায়গার সৌন্দর্য কি দেখলেন, ওই জায়গার প্রাকৃতিক সিনারিগুলো কি দেখলেন। তো এই যে একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ভ্রমণের জন্য আমাদের জ্ঞানের সংকীর্ণতার কারণে কিন্তু এই যে আপনি একটা উদ্যোগ নিলেন যে 64 ডিস্ট্রিক্টস ইউ উইল বি জার্নি ফর দ্য নলেজ, বিকজ ইউ আর হিউম্যানিটি পারসন। আপনি একজন মানবিক মানুষ, আপনাদের পাশে আমরাও আছি, আমরা হয়তো বিভিন্ন প্রফেশনে আছি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে মানবতা সূর্য দিগন্ত ফাউন্ডেশনে অনেক সময় দেয়। এগুলো আমাদের জন্য একটা ইন্সপিরেশন ফ্যাক্টর। তো ইন্সপিরেশন ফ্যাক্টরে আমরা যদি এই দেশটাকে রিপ্রেজেন্ট করি, মানবিক দেশ হিসেবে রিপ্রেজেন্ট করি, আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাওয়ার কথা। আমরা আত্মশান্তিতে কখন যাই? যখন মানবিক কাজে আমরা যাই, তখন কিন্তু আমরা এই আত্মশান্তিটা সবচেয়ে বেশি পাই। আপনি আমার অনুকরণীয় হয়ে থাকবেন। আজকে আপনি গাজীপুরে আসছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং প্রভাবিত যে আমি আপনাকে যদি দিনের বেলা পাইতাম, হয়তো অনেক সময় আপনাকে গিফট করতে পারতাম। তো সরি যে আমি আপনাকে সন্ধ্যার পরে পাইছি। যাই হোক, এখন আছি বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা কর্নারে আছি। তো আপনাকে আমি আপনার কাছ থেকে ভালো কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আরও কিছু প্রশ্ন দাবি করছি। মানে আমি করবো। জি জি। তা বললেন এটা যারা সম্পর্কে বললেন, আমাদের যেহেতু মানবিক কাজ করে, তো মানবিক সম্পর্কেই আমরা তহসিলদার দ্বারা কীভাবে সমাধান করবো এটাই আমাদের বলছেন। যে করলে মানে সংগঠনের কাজটা আগাবে, প্লাস যে জার্নিটাও দেশ সম্পর্কে জানা, জায়গা সম্পর্কে। এখন আমি আসি, আপনার যত শিক্ষক, তাইলে আমি শিক্ষা বিষয় নিয়ে কিছু বলি। জি জি। আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা ববি আফজাস শিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মিলন অনেক দীর্ঘ চেষ্টা করে যাচ্ছে যে বিগত দিনগুলোতে শিক্ষার যে দুর্নীতি, শিক্ষার যে কারিকুলাম, এখন বলছে যে শিক্ষা প্রতিমন্ত্রী যে কারিকুলাম চেঞ্জ করবে 2027-এ। তো এখন আমাদের দেশে যে শিক্ষা নিয়ে আন্দোলন চলতেছে, পড়ালেখার খবর নেই, যে বন্যার সময় যে তাহলে আমাদের দ্বিতীয় পার্টের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা নিয়ে। তো আমরা 64টা জেলার পর্ব শেষ করলাম, তারপর ঐতিহ্যবাহী জিনিস শেষ করলাম, আপনাদের ফাউন্ডেশন সম্পর্কে শেষ করলাম। এখনকার বিষয় হচ্ছে শিক্ষার বিষয়। তা আমাদের দেশে শিক্ষা নিয়ে অনেক কিছু চলতেছে, মানে দুর্নীতি বলেন, প্রশ্ন ফাঁস বলেন, বা ওই ছাত্রদের যে পড়ালেখা বিষয়, একটা বিষয় পড়ে আরেকটা বিষয় ভুল প্রশ্ন আসে। যেমন এবার ইন্টার পরীক্ষায় অনেক ভুল প্রশ্ন আসে, মানে তাদের দাবি। জি। আর সেকেন্ড দাবি হচ্ছে যে বন্যার সময় পরীক্ষা দিয়ে হতে তারা আন্দোলনে নামছে। তো আমাদের এই সহজগুলাটা, এই কঠিন বিষয়গুলোকে কীভাবে সহজে আনা যায় এবং ছাত্ররা কীভাবে ভবিষ্যতে পড়ালেখায় মনোযোগ দিবে, এবং ও আমাদের যে দপ্তর সম্পাদক, সেও কিন্তু অনার্স ফাইনাল ইয়ার, তো সেও অনেক কষ্ট করে ইন্টারভিউ মানে অনার্স পড়তেছে, পাশাপাশি চাকরি করতেছে। কিন্তু আমাদের এই ছাত্র সমাজটা ঠিক মতন পড়ালেখার না করে আবার আন্দোলনও যাচ্ছে, আবার পড়ালেখাও করতেছে। তো জিনিস হচ্ছে যে অন্যান্য দেশে কিন্তু অনেক উন্নত মান পড়ালেখা, আমাদের দেশে দেখলাম কিছু জায়গায় উন্নতি, কিছু জায়গায় অবনতি। তো ইনশাল্লাহ আমাদের বর্তমানে যারা কাজ করতেছে, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, কিছু ভুল আছে এবং কিছু সঠিকও আছে। কিন্তু আমি বিশেষ করে জানাচ্ছি যে ছাত্ররা আন্দোলনের নামে কয়েকদিন আগে মুরব্বীদের গায়ে হাত তুলল। তা আন্দোলন তো অনেকেই করে, তো বাট মুরব্বীদের গায়ে হাত তোলা, তো সেটা তো ছাত্রের মধ্যে পড়ে না। তা আপনি এই ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন, পড়ালেখায় মনোযোগ কীভাবে আসবে এবং ছাত্ররা কীভাবে পড়ালেখার মান উন্নয়ন করবে? থ্যাংক ইউ সাহেবুল ভাই।
তো আমি বিগত কয়েকদিন আগে যে এডুকেশনাল ইনস্টিটিউশনে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা আমাদের এডুকেশনাল ওয়ার্ল্ডে শিক্ষা জগতে যে একটা অরাজকতা দেখছি, সেটা একদিকে একটা বিষয় আমার খুব বেশি নজরে পড়ছে। সেই বিষয়টা হচ্ছে আমাদের কিছু পলিটিশিয়ান সিস্টেমে আমাদের এই শিক্ষা জগৎটাও কেমন জানি পরিবর্তন হয়ে যায়। যেমন এক সরকার যায় আর এক সরকার আসে, অসুবিধা নেই, সরকার আসবে যাবে, ডেমোক্রেসি সিস্টেমে এটা স্বাভাবিক। কিন্তু এই শিক্ষা এডুকেশনাল ওয়ার্ল্ডে শিক্ষা জগতে পলিটিশিয়ানরা আসবে যাবে, তখন একটা শিক্ষার যে মেথড, শিক্ষার যে পদ্ধতি, কারিকুলাম, এইগুলোও পরিবর্তন হয়ে যায়। কেন এটা খুব বেশি, এটা আমাদের জন্য ক্রাইসিস মোমেন্টে চলে যায়। একটা সরকার আসলো, আসে সেটা কী করলো, তার নিয়ম মতো ওনার পরিকল্পনা মতো শিক্ষাকে সাজায় ঢালায়। আমাদের বিগত সরকার শেখ হাসিনা যে ওনার মতো শিক্ষা উনি সাজিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত যে আমাদের যে ডিভাইসগুলো স্টুডেন্টের হাতে দেওয়া হয়েছিল, তখন কিন্তু শিক্ষার যে মৌলিক ধারা, আমরা শিক্ষার মৌলিক ধারা থেকে সরে এসেছি। এখন আসি আমরা যে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল সিস্টেম। তো সাইকোলজিক্যাল সিস্টেমে শিক্ষা হচ্ছে নিজের আত্মপরিশুদ্ধি। আপনি যদি শিক্ষা দিয়ে অথবা শিক্ষা গ্রহণ না করে, অর্থাৎ সার্টিফিকেট অর্জন না করে যদি আপনি আত্মশুদ্ধি করতে পারেন, আপনার খুব বড় ডিগ্রি প্রয়োজন। এখন আমাদের এই বর্তমান ছাত্র জগতের যে কিছু অনীহামূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মাঝে আমাদের শিক্ষক আমরা যারা আছি, আমাদের ব্যর্থতাটা আগে নিতে হবে। কেন নিতে হবে? আমরা তাদের মানবিকতা সবার আগে শিক্ষা দিতে পারি না। তাদেরকে মানবিক হওয়ার যে তাগিদ, সেটা দিতে পারি। দ্বিতীয়ত, আমি যে বিষয়টা ভাবি, আমাদের প্রত্যেকটা ক্লাসে ধর্মীয় বই আছে। আমরা কি আসলেই তাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার যে ধাপগুলো তাদেরকে শিক্ষা দিই? কি দেই? এই চ্যাপ্টারটা বইটা এসে করছে। এইখানে কিন্তু আমাদের শিক্ষার শাসন অথবা অনুশাসনের বিপর্যয় ঘটে যায়। এই পার্টে কি আছে, নবীজি কি শিক্ষা দিচ্ছেন, হালাল কি, হারাম কি, সৎ পথ কি, অসৎ পথ কি, মন্ত্রণা কি, কুমন্ত্রণা কি, শিরক কি, নফস কি, নফসের ভালো দিক কি, নফসের মন্দ দিক কি। এখন এই দিকগুলো আমরা দিলাম না। আমরা কি করলাম, কালকে এটা পড়ে আসিস, না আসলে আমি এটাকে সমর্থন করব, আমি তাকে বুঝাবো, তার মগজে সেটাকে দেব, তারপরে বলবো যে কালকে এখান থেকে আমি তোমাকে প্রশ্ন দেবো। এর অর্থ হচ্ছে সে শুধুমাত্র সার্টিফিকেটই গ্রহণ করলো তা না, সেইখান থেকে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষা নিল। একটা ভালো মানুষ হয়ে কী করবে? একটা ভালো মানুষ হয়ে সে রাষ্ট্র পরিচালনা করবে, একটা ভালো মানুষ হয়ে সে সমাজের ভালো কাজ করবে, সে পরিবারকে তার আর্থিক সহযোগিতা করবে। এটাই তো আমরা চাই অবশ্যই। তো যাই হোক, আমি খুব স্বল্প আকারই বলি, খুব বলার ইচ্ছা ছিল কিন্তু সময় কম, ক্যামেরাম্যানও কষ্ট পাচ্ছি, তো আমাদের হাতেও কম। তো সবশেষ মিলন সাহেবে হয়তো এটাকে আমরা বলি রং অফ স্পিচ, কথা বলতে যায় একটা ভুল। সরি, আমি সে কথা মিলন সাহেবের যে কথাটা বলছিলেন এটার মাঝে একটু ভুল ছিল, কিন্তু এইটাকে কেন্দ্র করে এত হিউমার, এত প্রোটেস্টিং, এত বেশি আন্দোলন মিছিল, এটা প্রয়োজন ছিল না। আমাদের একটা ভুল ছিল যে হুট করে আমাদের প্রাকৃতিক দুর্যোগটা খুব তাড়াতাড়ি চলে আসছে। এই মুহূর্তে আসলে প্রাকৃতিক ব্যাপার তো সবসময় বোঝা যায় না তার গতিবিধি, ওই সময় পরীক্ষা নেওয়াটা আমাদের উচিত ছিল না। তো যাই হোক, আমাদের পরবর্তীতে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীকে বলবো, তোমরা পড়াশোনা করো। যারা আমি দেখছি রাজপথে, আমি দেখছি যারা পড়াশোনা করছে তারা আন্দোলন করে নাই। হয়তো তাদের মনে কিছু দুঃখ ছিল যে আরেকটু পড়লে বুথ আরেকটু ভালো করতে পারবে। এখন
যারা পড়াশোনা করে নাই, দেখবেন সাহেবুল ভাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারাই। আমি মাইলস্টোনের একটা কথাই বলি, সে তার ডিসিপ্লিনের অভাবে সুহিনাম, আপনি গুগলে অথবা বিভিন্ন জায়গায় সার্চ করলে পাবেন, মাইলস্টোন নামক একটা বিখ্যাত প্রতিষ্ঠানের একজন ছাত্রী, সে 2 বছর আগে ডিসিপ্লিনের অভাবে সে বহিষ্কৃত হয়ে গেছে। কিন্তু তাকে দেখলাম, সে বলল যে আমি 6 কোটি ছাত্রীর প্রতিনিধিত্ব করার জন্য মন্ত্রণালয়ে আসছি অথবা কোনো শিক্ষা মন্ত্রণালয়ে আসছি। তো যে ছাত্র, যে ছাত্রী 2 বছর আগে এর অভাবে তার শৃঙ্খলা ভঙ্গের কারণে সে তার ছাত্রত্ব হারাইছে, সুহি, সে কী করিয়া আন্দোলনে আসে? তার ভিতরে কি বিবেক বোধটা নাই যে আমি তো, আমার হয়তো আইডি কার্ড থাকতে পারে, এটার ভ্যালিডিটি কি আছে? তো যাই হোক, এরকম আমাদের অনেক আছে, কিছু আন্দোলন করি দেশকে অস্থিতিশীল করার জন্য। এর জন্য ছাত্রছাত্রীরা